একটা সময় বলতেছে যে সরকার হয়তো কোটা আন্দোলনের দাবি মেনে নিতে পারে। দ্যাট ওয়াজ দ্য ব্যাকগ্রাউন্ড। তাহলে দাবি মেনে নিলে আন্দোলন কিভাবে চলবে? তখন আমরা চিন্তা করলাম যে তাহলে আমাদের নতুন দাবি দিতে হবে। ভারত যেটা চাইবে সেটা হলো যে হাসিনা আবার ফিরে আসলে তার ভালো হয়। অথবা হাসিনার মতো যদি আরেকজনকে বসানো যায়। একটা ইন্টারিম টাইমের জন্য আওয়ামী লীগকে আমাদের নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখতে হবে। ছাত্র শিবিরের মতো একটা সংগঠনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া হয় না এতদিন। মাওলানা মওদুদের লিটারেচার পড়া। ছাত্র শিবির অনেক কিছুই আমাকে মুগ্ধ করে। ছাত্র শিবির অসাধারণ সংগঠন। আপনাকে নিয়ে অনেক আগ্রহ রয়েছে, বিশেষ করে শিক্ষার্থী মুক্তমনা বা যারা উঠতি তাদের মাঝে আর কি। তো শুরুটা অনেকে জানতে চায় আপনার শৈশব কৈশোর বেড়ে ওঠা, আপনার মনস্তাত্ত্বিক চিন্তাধারা আস্তে ধীরে 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 আপডেট হওয়া বিষয়গুলো আর কি। আমার জন্ম আমার নানা বাড়িতে বরিশালে, আর বেড়ে ওঠা হচ্ছে শরীয়তপুরে। আমার বাবা হাই স্কুলে শিক্ষকতা করতেন, সেই সূত্রে আমাদের শরীয়তপুর থাকা। পড়াশোনা প্রাইমারি স্কুল হাই স্কুল হচ্ছে শরীয়তপুরে, তারপরে হচ্ছে কলেজ ঢাকা কলেজে, এবং ঢাকা কলেজের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, আমি সেখান থেকে আন্ডারগ্র্যাড এবং মাস্টার্স করি। তারপরে হচ্ছে 2009-এ আমি পিএইচডি করার জন্য চলে যাই ক্যানাডাতে, ইউনিভার্সিটি অফ আলবার্টাতে। ওখানে কেমিস্ট্রিতে পিএইচডি করি। পিএইচডি শেষ করার পরে আমি ক্যানাডা থেকে হচ্ছে 2015-এ আমেরিকাতে চলে যাই। ওখানে একটা ন্যাশনাল ল্যাবে পোস্ট ডক হিসেবে কাজ করি 3 বছর। তারপর আরও 2টো ইউনিভার্সিটিতে আমি পোস্ট ডক হিসেবে কাজ করেছি, এবং ফাইনালি হাওয়ার্ড ইউনিভার্সিটিতে আমি 22-তে জয়েন করি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। তো ছোটোবেলা থেকে আমি যদি আমার বড় হয়ে ওঠা দেখি, তাহলে কয়েকটা কম্পোনেন্ট আমার চিন্তা পদ্ধতির উপরে খুব বড় ধরনের ভূমিকা পালন করছে। একটা হচ্ছে আমার পারিবারিকভাবে আমরা কনজারভেটিভ মুসলিম ছিলাম। আমরা ভাই বোন সবাই স্কুল কলেজে পড়াশোনা করছি, কিন্তু আমার কাজিনরা অনেকে মাদ্রাসায় পড়াশোনা করছে। তো রিলিজিয়াস একটা আন্ডারস্ট্যান্ডিং আমার বাবা এবং মা উভয়ের দিক থেকে আমার পরিবারে ছিল। দ্বিতীয় হলো, আমার বাবা কিছুটা সুফিবাদী মানুষ ছিলেন। ওনার ইমাম গাজ্জালি নিয়ে বেশ পড়াশোনা ছিল। আমি ছোটোবেলায় আমাদের বাসায় ইমাম গাজ্জালির ইহইয়া উলুমাদ্দিন বই ছিল। আমি মূলত যখন হাই স্কুলে তখন এই বই পড়াশোনা করি। তো এটা একটা কম্পোনেন্ট ছিল। থার্ড কম্পোনেন্ট হলো, আমি যখন হাই স্কুলে তখন মাওলানা মওদুদির লিটারেচারের সাথে আমার পরিচয়। মাওলানা মওদুদির যেই লেখালেখি, তার রাজনৈতিক কনসেপ্ট, বাংলাদেশের জামাত শিবিরের যে রাজনীতি, সেটা মূলত মাওলানা মওদুদির এই কাজেরই ফলাফল। তো মাওলানা মওদুদির লেখালেখি খুব এক্সটেন্সিভলি আমার চিন্তার গঠনে কন্ট্রিবিউশন করছে। আর এরপরে অন্যান্য ইসলামিক তাত্ত্বিক, ক্লাসিক্যাল ইসলামিক স্কলার, কোরআনের অন্যান্য তাফসির, ইসলামিক লিটারেচার, সেটি পড়াশোনা করার সুযোগ হয়েছে। আর একাডেমিক জায়গায় তো আমি বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের গবেষক। বিজ্ঞানের যে পড়াশোনা, সেটা কিছুটা রিলিজনের সাথে রিলিজন নিউট্রাল ইন ওয়ান সেন্স, কিন্তু আর এক সেন্সে বিজ্ঞান যেহেতু দুনিয়ায় যে প্রাকৃতিক জগৎ, আল্লাহর যে সৃষ্টি, এটা বোঝার জন্য আমাদেরকে হেল্প করে, তাহলে তার ফলে আল্লাহর সৃষ্টি বোঝার সাথে আল্লাহকে বোঝারও সম্পর্ক আছে। তো সেই জায়গা থেকে বিজ্ঞানের যে শিক্ষা, সেটিও মূলত আমার ধর্ম পড়া বা ইসলাম পড়া, ইসলাম সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং, সেটিতে কন্ট্রিবিউট করেছে। আচ্ছা, এমনিতে শিক্ষা জীবনের, আমি যদি ছোটবেলার শিক্ষা জীবনের কথা বলি, সেখানের বিশেষ কোনো স্মৃতি যদি মনে পড়ে? আমি আসলে খুব স্মৃতিকাতর মানুষ না, তার ফলে খুব ব্যক্তিগত কোনো স্পেসিফিক স্মৃতি আমি ওইভাবে উল্লেখ করতে পারবো না। আচ্ছা, এমনি শিবিরে কেন যোগ দিলেন, কিভাবে যোগ দিলেন? আপনার কোনো গল্প বা কোন বিষয়টা আপনাকে খুব অনুপ্রাণিত করেছে? আমার ছাত্র শিবির করা, আমি যখন হাই স্কুলে, তখনই ছাত্র শিবিরের সাথে আমার মূলত সম্পর্ক। আমাদের 2টো জিনিস এখানে কাজ করেছে। একটি হচ্ছে স্থানীয়ভাবে যারা আমাদের ওখানে ছাত্র শিবির করতেন, তাদের সাথে ব্যক্তিগত কমিউনিকেশন, এবং তার ফলশ্রুতিতে মাওলানা মওদুদির লিটারেচার পড়া। আমার বোধহয় আমার এখনও মনে আছে, খুব সম্ভবত শিবিরের একটা লাইব্রেরি ছিল, সেখানে সিলেবাসের বই ছিল, এবং প্রচুর বই আমি আমার স্কুল লাইফে পড়ে ফেলেছি। তো এটি হচ্ছে এক। আর 2 হলো, পারিবারিকভাবে আমার কিছুটা ডাইমেনশন ছিল। আমার কাজিনদের মধ্যে কেউ কেউ ছাত্র শিবির রাজনীতির সাথে সম্পর্কযুক্ত ছিলেন।
তো সেখানেও একটা কালচারাল ডাইমেনশন কাজ করেছে। এমনিতে শিবিরের কোন বিষয়গুলো বা বিশেষ কোনো গুণ যেটা আপনাকে খুবই মুগ্ধ করে? ছাত্র শিবির অনেক কিছুই আমাকে মুগ্ধ করে। ছাত্র শিবির অসাধারণ সংগঠন। এখন আমি আমার বিশ্ববিদ্যালয় লাইফে যখন ছাত্র শিবির করেছি ওই সময়গুলো আমার জন্য খুব নস্টালজিক। তা আমার মধ্যে যে জিনিসটা আমাকে খুব আমি অ্যাপ্রিসিয়েট করি খুব বেশি, যেটার কারণে ছাত্র শিবিরের প্রতি আমার আসলে গভীর অনুরাগ, সেটা ইসলামী আন্দোলনের যে কনসেপ্ট বা ইসলামী রাজনীতির বা রাষ্ট্র ব্যবস্থার যে কনসেপ্ট, এবং এর মধ্যে ইনসাফের যে কনসেপ্ট। আপনি মাওলানা মওদুদি লিটারেচারের মধ্যে এটা খুব অসাধারণ একটা জিনিস। উনি তো খোলাফায়ে রাশিদিনের যে সময়, সে সময়কে অনেক ধরেন যে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলার সময় বা উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় যে সময়, এটাকে উনি অনেক ক্রিটিক্যালি জাজ করেছেন, তাই না? তো এই ক্রিটিক্যাল জাজের পিছনে ওনার দুইটা জিনিস ছিল, একটা হলো ইতিহাসের ঘটনার রেশনাল আন্ডারস্ট্যান্ডিং, এবং আরেকটা ছিল ইনসাফের কনসেপ্ট, যে উনি খুব আইডিয়াল একটা জায়গা থেকে দেখছেন যে ইসলামী রাজনীতি আনকন্ডিশনালি কোনো ধর্ম বর্ণ দ্বারা বায়াসড না হইয়া একটা ন্যায় বিচারের পক্ষে দাঁড়ায়। তো আমার কাছে ছাত্র শিবিরের রাজনীতিকেও এই ন্যায় বিচারের জায়গা থেকেই খুব অ্যাট্রাকটিভ এবং ইন্টারেস্টিং বলে মনে হয়েছে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিবির প্রকাশ্যে সমাবেশ করেছে, সেখানে আপনি অতিথি ছিলেন। সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন পেয়েছেন আপনি? বা আপনি তো অনেকদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। অনেকদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া, আমার বোধ হয় যে আমি যখন 2009-এ পড়াশোনা শেষ করে এখানে শেষ করে আমি কানাডাতে চলে যাই, 2009-এর পরে আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর কখনো এইভাবে যাইনি। একবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্য দিয়ে যাওয়া হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়া, কার্জন হলে যাওয়া, আমার হলে যাওয়া, এটি আর কখনো হয়নি। আমাদের সময়ে ছাত্র শিবির মোটামুটি ক্যাম্পাসে ছিল, কিন্তু কখনো ছাত্র শিবিরের ব্যানারে যে রাজনৈতিক কর্মসূচি পালন, এটি এত স্পষ্টভাবে হয়নি। তো এটি একটা অসাধারণ ঘটনা। আমি মনে করি যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এটা একটা শেম যে ছাত্র শিবিরের মতো একটা সংগঠনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া হয় না এতদিন। এটা মূলত এই দেশের ছাত্র সমাজ এবং ছাত্র রাজনীতিকে ডিপ্রাইভ করা। তো আজকে আলহামদুলিল্লাহ সেই সিচুয়েশন শেষ হয়েছে, এবং আমি আশা করি যে ছাত্র শিবিরের এই যে এখনকার গণতান্ত্রিক পরিবেশে যে স্বাভাবিক রাজনীতি, সেটির কারণে ছাত্র সমাজ উপকৃত হবে এবং বাংলাদেশের ছাত্র রাজনীতির যে ওভারঅল মান, সেটির উন্নতি হবে। আপনি যখন সক্রিয় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়তে, ছাত্র দলের সঙ্গে আপনাদের বা ছাত্র শিবিরের সম্পর্ক কেমন ছিল? আমি যখন বিশ্ববিদ্যালয়ে আসি প্রথম, তখন আওয়ামী লীগের গভর্নমেন্ট ছিল, আপনার 96 সালের যে গভর্নমেন্ট সেটি। তো বছরখানেকের পরে গভর্নমেন্ট চেঞ্জ হয় 2001-এর নির্বাচনের মধ্য দিয়ে। তো সেখানে যেহেতু 4 দলীয় ঐক্যজোট ছিল, তার ফলে বিএনপি এবং জামাতের একটা সম্পর্ক ছিল, সর্বদলীয় ছাত্র ঐক্য ছিল, তার ফলে ছাত্র শিবির এবং ছাত্র দলের একটি সম্পর্ক ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল আমাদেরকে একেবারে যেই স্বাভাবিক রাজনীতি সেটি করার মতো পরিবেশ আমাদেরকে তখনও দেয়নি। কিন্তু ছাত্র দলের সাথে আমাদের পারস্পরিক সম্পর্ক ভালো ছিল। আরও কিছুটা সময় যাওয়ার পরে 2003, 4, 5-এর দিকে বিশ্ববিদ্যালয় অত্যন্ত ভালো পরিবেশ ছিল। আমরা যদিও রাজনৈতিক কর্মসূচি পালন করি নাই, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমাদের যে স্বাভাবিক জীবন সেটি অব্যাহত ছিল। সকল জায়গায় আমরা যেতে পারতাম এবং ছাত্র দলের সাথে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল। কিন্তু ডিসপাইট অফ দ্যাট, আমরা বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবে আমাদের রাজনৈতিক কর্মসূচি ওপেনলি আমরা পরিচালনা করতে পারিনি। আচ্ছা, এমনি ছাত্রদল এখন ছাত্রলীগের বদলে ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলছে। শিবির ছাত্রদলের সম্পর্কের অবনতি কেন? এখানে দুইটা জিনিস। একটা হলো যে ছাত্রদল যদি কম্পিটিশন ফিল করে শিবিরের দিক থেকে, সে মনে করতেছে শিবির তার প্রধান প্রতিদ্বন্দ্বী, এবং সেই জায়গা থেকে সে কম্পিটিশন ফিল করে, এবং কম্পিটিশনের জায়গা থেকে শিবিরের সাথে সে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতায় আসে। আমি এটাকে ভালো বলে মনে করি, তাই না? যে ছাত্রদল শিবিরকে প্রশ্ন করবে, এই তুমি এটা ভালো করতেছো না খারাপ করতেছো। শিবির ছাত্রদলকে প্রশ্ন করবে, তোমার এটা খারাপ। এই দুই প্রশ্নের মধ্য দিয়া, একটা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশের মধ্য দিয়া দুইটা ছাত্র সংগঠনের সামনের দিকে আগায় যাবে। দ্বিতীয়ত হলো, প্রবলেম হলো যখন আপনি এটাকে অন্য একটা ছাত্র সংগঠনের স্বাভাবিক যে কার্যক্রম করার অধিকার, সেখানে যদি হাত দেন, তাহলে এটা তো হাসিনার ফ্যাসিবাদ হয়ে যাবে, এটা তো ছাত্রলীগের ফ্যাসিবাদী রাজনীতি হয়ে যাবে। এই যে আমার মনে হয় না যে এই জায়গা পর্যন্ত আমরা যাব। বরং আমাদের যেটা করা উচিত সেটা হলো প্রতিদ্বন্দ্বিতা ঠিক আছে, একজন আরেকজনের ব্যাপারে প্রশ্ন তোলা ঠিক আছে, কিন্তু উভয়ের গণতান্ত্রিক অধিকারকে শ্রদ্ধা করে যেন এটি হয়।
তো আমি বলবো না যে এখানে সম্পর্কের অবনতি হচ্ছে, আমি বলবো যে ছাত্রদল এবং শিবির একজন আরেকজনের সাথে কম্পিটিশন করতেছে, এবং এই কম্পিটিশন যদি নর্মের মধ্যে থাকে আমি মনে করি এটা বাংলাদেশের ছাত্র রাজনীতির জন্য ইতিবাচক। তো এই ব্যাপারটাতে কেউ কেউ আবার 1996 সালের নির্বাচনের ছায়া দেখতে পাচ্ছে, যে জামায়াত বিএনপির যে একটা দ্বন্দ্ব তৈরি হওয়ার পরে তারা পরাজিত হলো। না, আমি এটা মনে করি না। আপনি দেখেন, বিএনপি এবং জামাতের তো একটা রাজনৈতিক ঐক্য ছিল, সে রাজনৈতিক ঐক্য এখন নাই। কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিবাদ শেষ হলো, আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে গেলাম। বিএনপি যদি বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি করে, জামাত তো ইসলামী রাজনীতি করে, আপনার বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে ইসলামী মূল্যবোধের প্রশ্ন আছে। জিয়াউর রহমান 1977 সালে যে কনস্টিটিউশন চেঞ্জ করছেন, সেখানে উনি সেকুলারিজম চেঞ্জ করে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আনছেন। ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে আপনার জামাত এবং বিএনপি দুই রাজনৈতিক দলেরই স্ট্যান্ড আছে, তাহলে তো অনেকখানি কমন জায়গা আমাদের মধ্যে আছে, তাই না? তো আমার কাছে মনে হয় যেটা, যে বিএনপি এবং জামাত এই দুইটা গণতন্ত্রের মধ্যে দুইটা রাজনৈতিক দল হয়ে উঠুক, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকুক, ছাত্র দল এবং শিবিরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকুক, কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা যেন শত্রুতায় রূপান্তরিত না হয়। বিএনপি জামাতের ক্ষেত্রেও, ছাত্রদল এবং শিবিরের ক্ষেত্রেও, কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনৈতিক যে পরিবেশ, এটি ভালো, এবং আমরা একটা গণতান্ত্রিক নর্ম এবং স্পেসের মধ্যে এটাকে আমরা মেনটেন করব। দেখেন, বাংলাদেশে 91 যখন গণতন্ত্র আসলো, তাহলে একটা ভালো জিনিস হয়েছে যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলাম। একটা খারাপ জিনিস হয়েছে, সেটা হলো যে রাজনৈতিক শত্রুতা বাড়ছে, একেবারে গ্রামে গঞ্জে আপনার চায়ের টেবিল পর্যন্ত রাজনৈতিক শত্রুতা বাড়ছে। বাংলাদেশে একসময় একটা কালচার ছিল, একই পরিবার, তার মধ্যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল ছিল, এক ভাই আওয়ামী লীগ করে, আর এক ভাই বিএনপি করে। আমার এখনও মনে আছে 91 নির্বাচনের সময়ে আমার স্থানীয় এলাকায় আমি যতটুকু দেখেছি, যতটুকু রাজনৈতিক সহিষ্ণুতা ছিল, আপনি যদি আস্তে আস্তে আজকে পর্যন্ত আসেন, সেই সহিষ্ণুতা কিন্তু নাই। তো এটা আমাদের গণতান্ত্রিক পরিবেশের মধ্যে খারাপ হয়েছে। আমাদের এখন যেটি করতে হবে সেটি হলো যে এই যে নতুন করে আবার একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হলো, সেখানে এই সহিষ্ণুতার জায়গাটা মেনটেন করতে হবে। আমরা যদি সহিষ্ণুতার জায়গাটা মেনটেন করি, তারপর রাজনৈতিক দল একজন আরেকজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, একজন আরেকজনকে কথা বলবে, এটার মধ্য দিয়ে আমি বিভক্তি দেখি না। এটা রাজনীতি খুব স্বাভাবিক ঘটনা। আচ্ছা, শিবির কি আগামী দিনে ডাকসু নির্বাচনে এককভাবে প্যানেল করবে বলে মনে করেন? যদি বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়, তাহলে তো ছাত্র শিবির অংশগ্রহণ করবে, তাই না? এখন ছাত্র শিবির সেখানে এককভাবে প্যানেল করবে অথবা অন্য কারোর সাথে ঐক্য করবে, এটি ডিপেন্ড করবে ওই সময়ের স্পেসিফিক রাজনৈতিক পরিস্থিতির উপরে। আমি ব্যক্তিগতভাবে যেটা চাই সেটি হলো যে ছাত্র শিবির অন্যান্য ছাত্র সংগঠনের সাথে মিলে তার রাজনৈতিক এজেন্ডার সাথে যারা একমত হবে, এরকম লোকদের সাথে একত্রিতভাবে যদি ছাত্র সংসদ নির্বাচন করে, তাহলে এটি বেটার হবে। আচ্ছা, আপনি চ্যাম্পিয়ন বিতার্কিক ছিলেন, ফরহাদও বিতার্কিক। ফরহাদকে নিয়ে আপনার মূল্যায়ন কি, বা তাকে নিয়ে আপনি কি বলবেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন তো সভাপতি সাদিক, সেক্রেটারি ফরহাদ, এরা দুজনেই আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই। আমাদের সময়ের পর তো অনেক বছর চলে গেছে, তাই না? 15-16 বছর। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও যারা নেতৃত্বে আছেন, যারা ছাত্র শিবির পরিচালনা করছেন, তারা আমাদের জেনারেশনের চাইতেও অধিক যোগ্যতা সম্পন্ন, কোয়ালিফাইড এবং স্মার্ট। তো এদেরকে দেখলে আমি অনুপ্রাণিত হই, এবং আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ, যে এই ফ্যাসিবাদের 15 বছর সময়ের মধ্য দিয়ে গিয়েছে, কিন্তু ছাত্র শিবিরের যে স্ট্যান্ডার্ড, যে কোয়ালিটি, সেটি তারা ধরে রাখছে, এবং আমি বিশ্বাস করি যে এই প্রজন্ম আমাদের চাইতে অনেক ভালো রাজনীতি করবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। আন্তর্জাতিক পরিসরে শিবির কি ধরনের কাজ করে বা সামনেতে করবে বলে মনে করেন? না, আন্তর্জাতিক পরিসরে আসলে শিবিরের ওরকম কোনো কাজ নাই। শিবিরের যেটি আন্তর্জাতিক সম্পাদকের যেটি মূল দায়িত্ব, সেটি হলো যে ছাত্র শিবিরের সাবেকদের মধ্যে যারা বিভিন্ন দেশে প্রবাসী জনগণ, তাদের সাথে একটি কোঅর্ডিনেশন মেনটেন করা, তাদের পরামর্শ নেওয়া, সংগঠনের বিভিন্ন কার্যক্রমে তাদের অংশগ্রহণকে নিশ্চিত করা, এই কোঅর্ডিনেশন মেনটেন করাই মূলত আন্তর্জাতিক সম্পর্কের কাজ ছিল। ছাত্র শিবির যেহেতু ছাত্র সংগঠন, তারা বিভিন্ন দেশের অন্যান্য ছাত্র সংগঠনের সাথেও কিছুটা লিয়াজো মেনটেন করার চেষ্টা করে। তাদের বিভিন্ন কনফারেন্স এবং প্রোগ্রামের প্রতিনিধি পাঠানো, তারা যেন আমাদের দেশে আসে, এটাকে নিশ্চিত করা। তো এর বাইরে আপনার ধরেন একটা দেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যেভাবে ভিন্ন ভিন্ন ডাইমেনশন থাকে, ছাত্র শিবিরের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের ডাইমেনশন ছিল না বা এখনও নাই। আচ্ছা, আপনি ফার্স্ট হওয়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন না কেন? এর পেছনের গল্পটা আসলে কি? আমার পড়াশোনা তো রেজাল্ট হয়েছে মাস্টার্সের প্রায় 2008-এর দিকে আর কি, 2008-এর দিকে। তো এরপরে আমি 2009-এর আগস্টে চলে যাই
পিএইচডি করার জন্য কানাডাতে। তো আমার রেজাল্ট হওয়া থেকে শুরু করে 2009 পর্যন্ত যে সময়টা ছিল, এই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের সার্কুলার হয় নাই, যে কারণে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে শিক্ষকতার জন্য তখন অ্যাপ্লাই করতে পারিনি। এবং আমার কাছে মনে হয়েছে যে আমি আরও কিছুটা সময় যদি বাংলাদেশে থেকে যাই তাহলে হয়তো আমি থাকার সময় সার্কুলার দিবে না, অথবা দিলেও আমাকে নিবে না পলিটিক্যাল কারণে। তো সে কারণে আমার সামনে যখন পিএইচডি করার অপশন আসলো তখন আমি চিন্তা করলাম ওকে, ইটস বেটার টু গো দেয়ার, পরেরটা পরে দেখা যাবে। বর্তমানে জামায়াতের রাজনীতিকে আপনি কিভাবে দেখেন? জামায়াত কেন ভোটের রাজনীতিতে পিছিয়ে আছে? দেখেন, জামাত ইসলাম একটা ইসলামী রাজনৈতিক দল। জামাত হচ্ছে একটা ক্যাডার ভিত্তিক সংগঠন। জামাত গণমানুষের রাজনীতি হয়ে ওঠার যেই চরিত্র আর একটা ক্যাডার ভিত্তিক সংগঠনের যে চরিত্র, ফান্ডামেন্টাল চরিত্রটা একটু ডিফারেন্ট। এখন আমাদের দেশে তো গণতন্ত্র উন্নত গণতন্ত্র না, তো এখানে যদি আপনার খুব ভালো উন্নত গণতন্ত্র থাকতো তাহলে হয়তো জামাতের জন্য রাজনীতি করা আরও সহজ হতো। এখন একটা যথেষ্ট ডেভেলপড না এরকম একটা গণতান্ত্রিক সিস্টেমে রাজনীতি করার জন্য যে ধরনের ক্যাপাসিটি কোয়ালিটি প্রয়োজন, জামাত ইসলামের সেই গণমুখী চরিত্র আমাদের দেশে তৈরি হয় নাই। এটি জামাতের জন্য চ্যালেঞ্জ, কিন্তু জামাতের সেই প্রসপেক্ট আছে। তো আমি আশা করি যে সামনের দিনে জামাত আরও বেশি গণমানুষের রাজনৈতিক দল হয়ে উঠবে। আচ্ছা, জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ কেমন দেখছেন? উল্লেখযোগ্য কোনো পরিবর্তন কি লক্ষ্য করছেন কিনা? এই দেশে এখন ফ্যাসিবাদ নাই। এই দেশে আপনি খুব স্পষ্টভাবে কথা বলতে পারতেছেন। এই দেশে আপনি আপনার গণতান্ত্রিক চর্চা করতে পারতেছেন। তো আমি তো এটাকে বিশাল পরিবর্তন বলে মনে করি, তাই না? আপনি ধরেন যে এখন অন্তর্বর্তী সরকারের যে পারফরমেন্স সেটি নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি, কিন্তু আমার বোধ হয় সেই সকল প্রশ্ন তোলার আগে এই যে মানুষের স্বাধীনতা, এই যে মানুষের বাক স্বাধীনতা আছে, মানুষের জীবনের স্বাধীনতা আছে। আপনি আগস্টের পরে আজকে পর্যন্ত তো কেউ গুম হয় নাই, তাই না? তো আমি তো মনে করি এটা বিশাল 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 পরিবর্তন। আচ্ছা, আপনি শিবিরের নেতা ছিলেন, এখন কেন শিক্ষাঙ্গনে রাজনীতির বিষয়ে আপনি কথা বলেন বা বিরুদ্ধে কথা বলেন? আমি যেহেতু প্রথম কথা হলো আমি সাবেক ছাত্র, তাই না? তো আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তো ছাত্রদের অধিকারের ব্যাপারে তো আমি অবশ্যই কথা বলবো। আমি এখন শিক্ষক, তাই না? আমি অভিভাবক, আমার সন্তান একসময় বিশ্ববিদ্যালয়ে পড়বে, তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা তো আমার কনসার্ন। আমি একসময় ছাত্র রাজনীতি করেছি, তো কাজে একজন সাবেক ছাত্রনেতা হিসাবে ওই দেশের ছাত্র রাজনীতি কীভাবে কোন সিচুয়েশনে কেমন হওয়া উচিত সেটি নিয়ে আমার কনসার্ন এবং আন্ডারস্ট্যান্ডিং আছে, তো আমি সেই জায়গা থেকে কথা বলি। আচ্ছা, জুলাই বিপ্লবের কোনো স্মৃতি যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে? জুলাই বিপ্লবের সময় তো আমি দেশে ছিলাম না, মূলত আমি আমেরিকাতে ছিলাম, কিন্তু জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির একটা বিশাল ভূমিকা পালন করেছে। বিপ্লবের প্রত্যেকটা পয়েন্টে আপনার স্ট্র্যাটেজি নির্ধারণ, সিচুয়েশন অ্যানালাইসিস এবং সিদ্ধান্ত গ্রহণ, বিশ্ববিদ্যালয়ের এখনকার যে সভাপতি সেক্রেটারি সাদিক এবং ফরহাদ, এবং তার সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতিদের একটা ছোট্ট গ্রুপ ছিল আমাদের, শরফুদ্দিন এবং জোনায়েদ এবং রিফাত এখন নাগরিক কমিটিতে কাজ করতেছে। তো তাদের সাথে আমাদের একটা খুব স্ট্রং কোঅর্ডিনেশন ছিল, এবং যেহেতু অনলাইনে খুব আপনি ইজিলি যোগাযোগ করা যায়, তো আমরা মূলত অভ্যুত্থানের একেবারে শুরু থেকেই অভ্যুত্থানকে পর্যালোচনা করতেছিলাম প্রত্যেকটা পয়েন্টে, তার পরের ধাপ কী হবে, কোন স্টেজে আমাদের কী সিদ্ধান্ত নেওয়া দরকার, কীভাবে ভূমিকা পালন করতে হবে। তো একেবারে 5 তারিখে ধরেন 4 তারিখে যখন সিদ্ধান্ত হলো যে গণভবনের যে ঘেরাও কর্মসূচি সেটি একদিন এগিয়ে আনা হবে, তো ওই রাতটা আমাদের জন্য খুব ক্রুশিয়াল ছিল ইন দ্য সেন্স এটা অনেকটা আপনি যুদ্ধক্ষেত্রের একেবারে শেষ স্টেজে চলে গেছেন। তা আপনি গণভবনে গিয়ে যদি দাঁড়ান, দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হলো যেটা ঘটেছে যে হাসিনা চলে যাবে, সরকারের পতন হবে। আর একটা হতে পারে যে গণভবনে তার যে সিকিউরিটি অ্যাপারেটাস, সেই অ্যাপারেটাস যদি রিয়্যাক্ট করে তাহলে কিন্তু এখানে অনেক বড় ধরনের ম্যাসাকার হওয়ার সম্ভাবনা ছিল। তো ওই সময়টুকু খুব ক্রুশিয়াল ছিল। প্রত্যেকটা পয়েন্টে আমার কাছে মনে হচ্ছিল যে দুইটা সম্ভাবনার কোনটা হবে। তো 5 তারিখে যখন একটা সময় শুনলাম যে সেনাবাহিনীর প্রধান আপনার ভাষণ দিবে, তখন আমরা কনফার্ম হলাম যে না, ঠিকই আছে, যে হাসিনা চলে গেছে অথবা চলে যাবে। সো দ্যাট মোমেন্ট ওয়াজ রাইট দ্য পিনাকল পয়েন্ট আর কি। তো এর আগ পর্যন্ত আমি প্রচণ্ড টেনশনে ছিলাম যে গণভবনকে ঘিরে একটা বড় ধরনের রক্তপাত হবে কিনা। আমার দেশ পত্রিকাতে একটা কলাম লিখেছেন সাদিক ভাই, সেখানে অজানা অনেক তথ্য এসছে।
মানে প্ল্যান, পরিকল্পনা, কোথায় কি করতে হবে, সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি 9 দফা, এটা কিভাবে তৈরি হলো, কিভাবে আসলো, ছাত্রদের মাঝে কিভাবে এটা গেল, এর নেপথ্যের দুইজনকে আমরা উল্লেখযোগ্যভাবে দেখি, মির্জা গালিব এবং বর্তমান ছাত্র শিবিরের জাহিদুল ইসলাম। মানে মোদ্দা কথা শুনতে চাই যে জুলাই আন্দোলনের বিষয়টা আপনাদের মাথায় কিভাবে আসলো, প্ল্যান পরিকল্পনা করতে হবে, আন্দোলন এগিয়ে নিতে হবে, এই বিষয়গুলো মাথায় কিভাবে আসলো? আমি যেটা করেছি সেটা হলো যে আমার সাথে ওদের একেবারে 24 আওয়ার্স একটা কমিউনিকেশন ছিল। আমার বোধ হয় যে 5 তারিখের আগের এক সপ্তাহ আমি 24 ঘন্টার মধ্যে একটা লম্বা সময় কম্পিউটারের সামনে ছিলাম। অল দ্য টাইম আমার ফোন অল দ্য টাইম অন ছিল। তো যখন যে সিচুয়েশনে, যে কন্ডিশনে যে কোনো কিছু পরামর্শের জন্য, দেখা গেল আমি ঘুমাইছি, ঘুম থেকে জাস্ট ফোন বাজলো, আমি উঠে গেছি, একটা সিচুয়েশনের পরামর্শ প্রয়োজন, ওরা আমাকে কল করলো, আমি সাথে সাথে আমরা ডিসকাস করলাম। কিছুটা সময় হচ্ছে আমরা একসাথে বসে আলাপ আলোচনা করতে হয়েছে জুম মিটিংয়ে। তো ঘটনা প্রবাহের একেবারে টাইমলাইন এবং কনটেক্সট এটা আমি বলতে পারবো না। এটা মূলত যেহেতু ওরা কোঅর্ডিনেশন করছে, ওরা বলতে পারবে। আমি যেটা বলতে পারবো সেটা হলো যে যখনই একটা সিচুয়েশন অ্যারাইভ হয়েছে, যখনই একটা স্ট্র্যাটেজিক ডিসিশনের প্রশ্ন আসছে, তখন হচ্ছে আমরা জুম মিটিংয়ে বসছি, অ্যান্ড দেন দিজ আর দ্য কনটেক্সট। যেমন 9 দফা নিয়ে সাদিক যেটা বলছে, যে ওখানে কনটেক্সটটা হলো যে একটা সার্টেন সময়, কবে কখন আমি বলতে পারবো না, আমার টাইম কনটেক্সট এগুলো মনে নাই। তো একটা সময়ও বলতেছে যে সরকার হয়তো কোটা আন্দোলনের দাবি মেনে নিতে পারে। দ্যাট ওয়াজ দ্য ব্যাকগ্রাউন্ড। তাহলে যে দাবি, বুঝতে পেরেছেন এটা? না, এটা ওরা আমাকে বলছে, আমি তো আর ফিল্ডে না, তাই না? যারা ফিল্ডে, ওরা ওরা আমাকে বলতেছে যে আমাদের কাছে কিছু ইনফরমেশন আছে যে সরকার হয়তো দাবি মেনে নিতে পারে। তাহলে দাবি মেনে নিলে আন্দোলন কীভাবে চলবে, তাই না? ইন দ্য মিন টাইম হলো কি, আপনার হচ্ছে ছাত্রদের উপরে হচ্ছে ছাত্রলীগ হচ্ছে ওই দিন আপনার ক্যাম্পাসে ক্র্যাকডাউন করলো, তাই না? তারা হচ্ছে ছাত্রদেরকে শারীরিকভাবে নির্যাতন করলো, পিটাইলো, তারপর কিছু কিছু জায়গায় হচ্ছে আপনার গুলি করলো পুলিশ। তো এই সিচুয়েশনের পরে যখন আন্দোলন থামলো না, আন্দোলন আরও বেগবান হলো, তখন আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে সরকারি দাবি মানতে পারে, তাহলে আন্দোলনের কি হবে? তখন আমরা চিন্তা করলাম যে তাহলে আমাদের নতুন দাবি দিতে হবে, কারণ আগের দাবি ছিল কোটা বাতিল করা। এখন যদি সরকার বলে যে ওকে আমি কোটা বাতিল করে দিলাম, তাহলে তো আপনার আন্দোলনের কোনো গ্রাউন্ড থাকে না। তাহলে উই নিড টু গো টু দ্য নেক্সট স্টেপ। তাহলে নেক্সট স্টেপ হলো যে তাহলে আমাদের সরকারের কাছে দাবি দিতে হবে। তো তখন আমাদের সামগ্রিক আলাপ আলোচনায় উঠে আসলো যে তাহলে আমাদেরকে এমন একটা দাবি দিতে হবে যে দাবিটা সরকারের জন্য মানা অত্যন্ত কঠিন হয়। তখন 9 দফার আলাপ আলোচনা আসলো। তো এটা আমাদের থেকে আলাপ আলোচনা। আমি মনে করি যে বোধহয় অ্যাট দ্য সেম টাইম আরও অনেক ব্যক্তি আরও অনেক জায়গায় পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন, তারা ইনপুট দিচ্ছেন, এবং এই সকল ইনপুটগুলো একসাথে গিয়েই মূলত হচ্ছে আন্দোলন সামনের দিকে গিয়েছে। আচ্ছা, তার মানে আপনাদের বা যারা দেশে আন্দোলনরত ছিলেন তাদের শুরু থেকেই টার্গেট ছিল যে সরকারের পতন? না, আমার বোধ হয় যে এই বক্তব্যটা ঠিক না। যখন কোটা বিরোধী আন্দোলনটা শুরু হয়েছে, তখন এই কোটা বিরোধী আন্দোলনের মূল স্পিরিট মূলত ছিল কোটা বিরোধী, যে একটা বৈষম্য বিরোধী, আমরা কোটার অবলোপন চাই, এই জায়গা থেকে শুরু হয়েছে। যারা এই আন্দোলন করেছে তারা সবাই তো সরকার বিরোধী, তাই না? যেহেতু তারা আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগের ফ্যাসিজম তারা চায় না, তাহলে সরকারের পতন তারা চায়। কিন্তু আন্দোলনটা সরকার পতনের টার্গেট নিয়ে শুরু হয়নি। আন্দোলনটা মূলত হচ্ছে আপনার কোটা নিয়েই শুরু হয়েছে। যখন কোটার আন্দোলন সরকার গণতান্ত্রিক পন্থায়, আওয়ামী লীগের তৎকালীন সরকার এটাকে ডিল করলো না, তার ফলশ্রুতিতে পরের সিচুয়েশনগুলো তৈরি হয়েছে। তা আমার মনে হয় যে সরকার যদি প্রথমে খুব ওয়াইজলি ডিল করতো, তাহলে কোটা আন্দোলন এই পর্যায় পর্যন্ত হয়তো যাইতো না। আচ্ছা, এমনিতে ভাইয়া এই বিষয়গুলা যে মানে আন্দোলনের প্ল্যানের চেয়ে যে শেখ হাসিনার যে বক্তব্য, রাজাকার বলা, আনিসুল হক উদ্ভট কথা বলা, বা নওফেল বাজে কথা বলা, এমনকি এই আরাফাত নেশাখোর বিভিন্ন কথা বলা, এগুলো কি মানে উপঢৌকন হিসেবে কাজ করছে কিনা? ডেফিনেটলি ধরেন যে একটা রাজনৈতিক দল একটা গণতান্ত্রিক দাবি বা আন্দোলনকে যেভাবে ডিল করে, আওয়ামী লীগের এই ডিল করার প্রক্রিয়ার মধ্যে তার কোনো কিছুই ছিল না। আপনি জেনারেল নর্ম বলতে আপনি যেটা বলেন সেটা ছিল না। এটা হলো এক। দুই হলো যে সরকার তাদেরকে শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করতে চাইছে, তাই না? তিন হলো যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তাদের সাথে কিছু নেগোসিয়েশন, কিছু কথাবার্তা বলার চেষ্টা করছে। একটা সময় বাজে শব্দ ব্যবহার করছে, তাই না? তারা ইনসাল্ট করার চেষ্টা করছে। আর একটা সময় তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছে।
কিন্তু যেহেতু এই দেশের ছাত্ররা এবং বিরোধী রাজনৈতিক দলগুলো একটা লম্বা সময়ে এই যে সরকার আন্দোলন তুঙ্গে উঠলে একটা কথা বইলা মিথ্যা কথা বলে তারপর পরে এটারে মানে না, সেখান থেকে সরে যায়, এই জিনিসগুলোর সাথে অভ্যস্ত এবং আওয়ামী লীগের এই রাজনৈতিক স্টাইলের সাথে অভ্যস্ত হয়ে গেছে। এই কারণে আওয়ামী লীগের কোনো কথা এবং কোনো বক্তব্য তাদের সাইকিতে কোনো প্রভাব ফেলেনি। আপনি দেখছেন প্রধানমন্ত্রী বক্তব্য দিচ্ছে, কেউ মিনিমাম মুভ করে নাই, তাই না? মিনিমাম মুভ করে নাই, কারণ তারা জানে যে এইগুলো আসলে একটা ট্যাকটিক্সের পার্ট। তো যেটা হয় যে আপনি যদি অসৎ হন তাহলে হয়তো আপনি একবার কাউকে ফুল করতে পারেন, দুইবার কাউকে ফিল করতে পারেন, তিনবারের সময় তার এটা হয় না। আচ্ছা, বলা চলে রাজনৈতিক চাপে আপনি দেশ ছেড়েছিলেন, মূল ঘটনাটা কি বলা যায় কিনা? না, এটা কমপ্লিটলি ট্রু না। যদি ফেয়ার রাজনৈতিক প্রসেস থাকতো তাহলে হয়তো আমার প্ল্যান অন্যরকম হইতো, কিন্তু আমার দেশ থেকে চলে যাওয়াটা অনেকটা আমার তখনকার সময়ের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল আমার উচ্চশিক্ষার জন্য। কিন্তু রাজনৈতিক পরিবেশ যদি ভালো থাকতো তাহলে হয়তো আমি যাইতাম না, কিন্তু আমি রাজনৈতিক অপারেশনের মুখে বাধ্য হয়ে দেশ ছেড়েছি, এটা সত্য কথা না। আচ্ছা, যেহেতু শিবির রাজনীতি করতেন, শিবিরদেরকে নিয়ে দুইটা বিতর্ক এখনো চলমান। প্রথমটা হচ্ছে মানে বিতর্কগুলো সাংঘর্ষিক, যেমন রক কাটা বলে হয়, পাশাপাশি একটা মহল বলে যে শিবিররা খুব মেধাবী। আপনি যার প্রমাণ, আপনি বিদেশে অধ্যাপনা করছেন। এর মধ্যে একটা প্রোপাগান্ডা আর একটা সত্য, তাহলে তার কনফ্লিক্ট থাকে না। একটু মানে এই ব্যাখ্যা কি আপনার কাছে? না না, অফকোর্স প্রথমটা জাস্ট পিওর প্রোপাগান্ডা, এবং দ্বিতীয়টা তো সত্য, তার ম্যানিফেস্টেশন আছে। যেটা যেটা হচ্ছে প্রোপাগান্ডার আসলো কোথা থেকে? আসলো এই জায়গায় যে বিভিন্ন ক্যাম্পাসে, তাই না, আমাদের ছাত্র রাজনীতিক দলগুলোর মধ্যে বিভিন্ন কনফ্লিক্ট হয়েছে, তাই না, মারামারি হয়েছে বিভিন্ন সময়, এবং কখনো কখনো ছাত্র শিবিরের সাথেও মারামারি হয়েছে। ছাত্র শিবির তার পার্ট ছিল, অনেক জায়গায় ছাত্র শিবির আক্রান্ত হয়েছে, আক্রান্ত হয়ে নিজেরাও তার তার পাল্টা আপনার আক্রমণ করছে। তো সেই জায়গা থেকে কথাগুলো আসছে। কিন্তু আপনি যদি ওভারঅল দেখেন যে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ছাত্র শিবিরের শেয়ার ইন ভায়োলেন্স সবচেয়ে কম, সবচেয়ে কম। এবং ছাত্র শিবির মূলত মেধাবীদের একটি সংগঠন। যদি আপনি আমাকে একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ দেন তাহলে ছাত্র শিবির কখনোই সেই গণতান্ত্রিক পরিবেশের বাইরে যাবে না। যে যে জায়গায় ছাত্র শিবির এই গণতান্ত্রিক পরিবেশের বাইরে গিয়ে স্ট্রাগল করেছে সেখানে যাইতে বাধ্য হয়েছে। আচ্ছা, ছাত্র শিবির মানে চাঁদাবাজি বা দখলবাজি মানে এগুলো করে না কেন? এই অভিযোগ আসে না কেন? ছাত্র শিবির খুব সিস্টেমেটিক অর্গানাইজেশন, আদর্শবাদী সংগঠন। ধরেন ছাত্র শিবিরের কর্মী থেকে বড় হওয়ার যে প্রক্রিয়া, এটা খুবই কন্ট্রোলড, যে আপনাকে একটা নির্দিষ্ট পড়াশোনা করতে হবে, একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে যাইতে হবে, একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। যেহেতু একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টের মধ্যে তারা বড় হয় এবং এখানে একটা সিস্টেম কাজ করে, তার ফলে আপনার এই যে অনৈতিক যে কাজকর্মগুলো সেগুলো কালচারালি এখানে এক্সিস্ট করে না, ইডিওলজিক্যালি এবং কালচারালি এক্সিস্ট করে না। রাজনীতিতে বা রাজনীতির সাথে সম্পৃক্ত বর্তমান সময়ে বা অনেক আগ থেকে আমরা দেখে আসছি, বড় একটা মহল ছাত্র শিবিরকে গ্রহণ করে না কিংবা তাদের রাজনীতি করার অধিকার নিয়েও প্রশ্ন তোলে। এই বিষয়টি কি লক্ষ্য করেছেন কেন? এটা আসলে কেন? ছাত্র শিবিরের রাজনীতি করার অধিকার নিয়ে প্রশ্ন তোলা তো একটা ফ্যাসিবাদী প্রজেক্ট, তাই না? আপনি একটা রাজনৈতিক দল রাজনীতি করবে, আপনি বললেন যে আমি তাকে রাজনীতি করতে দিব না, এটা এটা কমপ্লিট একটা ফ্যাসিবাদী প্রজেক্ট। এই ফ্যাসিবাদী আইডিয়াটা আসে কোন জায়গা থেকে? একটা একটা অংশ আছে ইসলামোফোবিক মানসিকতা থেকে। যেহেতু ছাত্র শিবির ইসলামী রাজনীতি করে, আমাদের দেশে যে আরবান ক্লাস, আরবান সেকুলার ক্লাস, তাদের মধ্যে একটা প্রচণ্ড ইসলামোফোবিক মাইন্ড আছে। যেমন আপনি ধরেন, এটা শুধু ছাত্র শিবিরকে না, এই দেশের যারা মাদ্রাসায় পড়েন তাদেরকে তারা ডিসক্রিমিনেশন করার চেষ্টা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্রদের ভর্তির ব্যাপারে অনেকবার তাদেরকে কোর্টে যাইতে হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সলভ করে নাই। তারা তাদেরকে স্বাভাবিক গণতান্ত্রিক স্পেস দেয় নাই, একাডেমিক স্পেস দেয় নাই। তো আমার বোধ হয় যে ছাত্র শিবিরের ব্যাপারে এই মাইন্ডসেট মূলত বাংলাদেশের আরবান এলিট ক্লাসের ইসলামোফোবিক মাইন্ডসেট, সেখান থেকে আসে। আচ্ছা, গত 16-17 বছরের ছাত্রলীগ নিয়ে আপনার মন্তব্য বা মূল্যায়ন কি? দেখেন, গত 15-16 বছর বাংলাদেশে আওয়ামী লীগ তো একটা অগণতান্ত্রিক ফ্যাসিস্ট শক্তি হিসাবে এখানে ছিল। সাধারণ জনগণের উপর অপ্রেশন তারা চালাইছে এবং তারা ভারতীয় আধিপত্যবাদের সহায়ক ভূমিকা হিসাবে পালন করছে। এবং ছাত্রলীগ ছিল এই আওয়ামী লীগের এই প্রজেক্টের একটা লাঠিয়াল বাহিনী, যে তারা ছাত্রলীগকে, সাধারণ ছাত্রদেরকে দমন করার জন্য, নিপীড়ন করার জন্য তারা ব্যবহার করেছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ হচ্ছে এক ধরনের আপনার চর দখলের মতো করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখল করে রাখছে। বিরোধী কোনো রাজনৈতিক দলকে তারা সেখানে স্পেস দেয় নাই। তো আমি আশা করব যে বাংলাদেশের ছাত্র রাজনীতি আর কখনো
ওই বিভীষিকাময় ছাত্রলীগের যেই জমানা ছিল সেখানে আর কখনো ফেরত যাবে না। মানে ছাত্র শিবির কি মানে আমিরে জামাত বা নায়েবে আমির তাদের কর্তৃত্বে চলে বা তাদের কোনো নির্দেশিত পথে চলে? না, ছাত্র শিবির কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন ইন দ্য সেন্স অফ কনস্টিটিউশন। যে ধরেন ছাত্র শিবির ভিন্ন কনস্টিটিউশন আছে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি তার সদস্যদের ভোটে নির্বাচিত হয়। ছাত্র শিবিরের যে ডিসিশন মেকিং প্রসেস সেটা কমপ্লিটলি ডিফারেন্ট দেন জামাত ইসলামী। কিন্তু জামাত ছাত্র শিবিরের অভিভাবক সংগঠন, তার ফলে জামাতের সাথে ছাত্র শিবিরের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। বিভিন্ন জায়গায় এই আন্ডারস্ট্যান্ডিংয়ের রিফ্লেকশন পড়ে। ছাত্র শিবিরের পলিসি ডেভেলপমেন্টে জামাতের ভূমিকা এবং কন্ট্রিবিউশন আছে। কিন্তু যেই অর্থে আপনি একটা অঙ্গ সংগঠন যেইভাবে তার সব কিছু হচ্ছে আপনার সিনিয়র অর্গানাইজেশন তারা ডিকটেটেড হয়, ছাত্র শিবির সেভাবে ডিকটেটেড হয় না। না, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে চিনি না, আমার সাথে এমনি পরিচয় আছে। তারা কম্পিটেন্ট ভালো রাজনীতিবিদ, আমি যতটুকু সাধারণ নাগরিক হিসাবে দেখি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মানে স্মৃতিচারণ করার মতো বা কমেন্ট করার মতো খুব খুব ভালো সম্পর্ক তাদের সাথে আমার নাই। উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ও মাহফুজুল আলম তো আসলে শিক্ষার্থীদের মধ্যে থেকেই তারা এখন উপদেষ্টা, তাদেরকে নিয়ে আপনি কি বলবেন, মন্তব্য কি? ভালো, আপনার তরুণ প্রজন্মের প্রতিনিধি, তারা এই বিপ্লবে অনেক বড় ভূমিকা পালন করেছে। আমি আশা করব আগামী দিনে তারা বাংলাদেশের রাজনীতিতে আরও গঠনমূলক ভূমিকা পালন করবে। আচ্ছা, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাদেরকে জামাতের নেতৃত্বে খুব একটা দেখা যায় না বেশি, বাট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগই দেখা যায়। বলা চলে যে জামায়াত মোটামুটি রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্ভর হয়ে পড়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন বা এই মন্তব্যকে বা কি বলতে? আপনার তো বহির্বিশ্বে বা বাইরে মানে ভালো একটি বিশ্ববিদ্যালয় পড়ান, অধ্যাপনা করেন, শিক্ষার্থীদেরও দেখছেন বা বাংলাদেশের শিক্ষা বা শিক্ষার্থীদের রাজনীতিও দেখছেন, ছাত্র রাজনীতি, পার্থক্য কি কেমন দেখেন বা শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কটা কেমন? কোয়ালিটির দিক দিয়ে আমাদের ছাত্ররা খুবই যোগ্যতা সম্পন্ন। বাংলাদেশে যারা যারা ভালো করেন, যারা বাইরের দেশে পড়তে চান, তারা অত্যন্ত যোগ্যতা সম্পন্ন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার যে মান, বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেশন, গবেষণা এবং অন্যান্য জিনিসে, সেটির ক্ষেত্রে আমরা যোজন যোজন পিছনে। ধরেন আমেরিকার, আমি যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি সেটা অনেক বড় বিশ্ববিদ্যালয় না, কিন্তু মোটামুটি বড় বিশ্ববিদ্যালয়। তো আমার ইউনিভার্সিটির লেভেলের অথবা তার চাইতে যারা বড় এই ইউনিভার্সিটিগুলো তার রিসার্চের যে স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং যে পরিমাণ ফান্ডিং এবং বাজেট তাদের রিসার্চে যায়, সেই তুলনায় আমরা অনেক অনেক বেশি পিছনে। তো বাংলাদেশে যারা এখানে খুবই কম্পিটেন্ট ভালো ছাত্র আছে, তারা যে সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই বিশ্ববিদ্যালয়গুলো যদি শিক্ষা এবং গবেষণায় তার বরাদ্দ বাড়ায় এবং সেখানে যোগ্যতা সম্পন্ন লোকদেরকে নিয়োগ দেয়, তাহলে আমাদের পক্ষে উন্নত বিশ্বের স্ট্যান্ডার্ড এখানে রেপ্লিকেট করা এবং সেটাকে ধরে রাখা এবং সামনের দিকে আগানো এটি সম্ভব হবে। এখন যেটা বলা হয় আর কি, গত 16-17 বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বা স্বাস্থ্য ব্যবস্থাটা, এ বিষয়ে মন্তব্য তো জানতেই চাই। পাশাপাশি এর মানে উপায়টা কি, মানে ভালোভাবে আমাদের এখানে শিক্ষা ব্যবস্থার যে কয়েকটা প্রবলেম হয়েছে তার মধ্যে বড় প্রবলেম হচ্ছে প্রাইমারি এডুকেশন সিস্টেম এবং হচ্ছে আপনার মাধ্যমিক হাই স্কুল এডুকেশন সিস্টেম। তো এখানে কয়েকটা কাজ হয়েছে। একটা কাজ হচ্ছে পাঠ্যপুস্তকের পরিবর্তন, একটা কাজ হচ্ছে পরীক্ষা পদ্ধতির পরিবর্তন, তাই না? এবং আরেকটা কাজ হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্যে আপনার হচ্ছে খাতা দেখার পদ্ধতি পরিবর্তন করে যাতে অধিক জিপিএ প্রাপ্ত, মানে জিপিএ 5 পাইতেছে অনেক বেশি স্টুডেন্ট, সেখানে হচ্ছে আপনার রেজাল্ট ম্যানিপুলেশন হয়েছে। তো এই কারণে শিক্ষার সামগ্রিক যে মান সেটি নিম্নগামী হয়েছে। আমার বোধ হয় যে এখানে আমি আশা করব এখনকার সরকার এবং এর পরে যে গণতান্ত্রিক সরকার হবে তারা শিক্ষা ব্যবস্থাকে আবার নতুন করে ঢেলে সাজাবে। না না, আমার বোধ হয় যে ফেয়ার স্টেটমেন্ট হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির জুলাই বিপ্লবে যে ভূমিকা রাখছে সেখানে আমার পার্টিসিপেশন ছিল তাদের সাথে, তার বিয়ন্ডে আমার কোনো পার্টিসিপেশন ছিল না। আচ্ছা, কিন্তু মানে মাঝে দিয়ে বা শেষের দিকে তো নেট বন্ধ ছিল, সেই সময় আপনারা কি করতেন, কিভাবে কি করতেন? নেট যেই সময়টা বন্ধ ছিল এই সময়টা আপনার একেবারে একটা কমপ্লিট শাটডাউন যখন হয়েছে তখন আমরা যোগাযোগ করতে পারি নাই, দেশের সাথে যোগাযোগ করতে পারি নাই। কিছুটা সময় ছিল যখন নর্মালি লোকেরা অ্যাক্সেস করতে পারতো না, কিন্তু ভিপিএন ব্যবহার করে আপনার অ্যাক্সেস করতে পারতো। কিন্তু যেই টাইমটা একেবারে কমপ্লিট শাটডাউন হয়েছে তখন যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম আমরা। আচ্ছা, কখন কিভাবে শুনতে পেরেছেন যে শেখ হাসিনা পালিয়েছে?
আমার এক্স্যাক্টলি মনে নাই 5 তারিখে যখন বাংলাদেশ টাইম দুপুর হবে এরকম কোনো একটা সময় কেউ একজন আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করছে যে না, আমি সকালের দিকে বেশ কয়েকটা ভিন্ন ভিন্ন ইনফরমেশন থেকে শুনছি যে শেখ হাসিনা চলে গেছে, কিন্তু আমরা ভেরিফিকেশন করতে পারি নাই। প্রথম যেটা ভেরিফিকেশন ইনফরমেশন সেটা হচ্ছে কেউ একজন বলছে আমাকে যে আর্মি চিফ হচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। আমি এক্স্যাক্ট টাইমিংটা আমার মনে নাই। তো যখন আর্মি চিফ ভাষণ দিবে এটার সাথে আমি আগের ইনফরমেশনটা মিলায় তখন আমি বুঝছি যে ইয়াস সামথিং ইজ হ্যাপেনিং, যে এটা ক্লিয়ার, উনি চলে গেছে, কিন্তু এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই। আমি যখন পিএইচডি করার জন্য যাই আমার চিন্তা ছিল যে আমি পিএইচডি করে দেশে ফেরত আসবো। এটি মূলত আমার পার্সোনাল পরিকল্পনা ছিল। তো পার্সোনাল পরিকল্পনা তো অনেক দিক থেকে চেঞ্জ হয়। পিএইচডি আমি যখন শেষ করি তখন এখানে রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ, আপনার ট্রাইব্যুনাল, বিচার, শাহবাগ, এসব কিছু মিলে দ্যাট ওয়াজ এ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন। তো দ্যাট ওয়াজ ওয়ান কম্পোনেন্ট আমার এই যে ডিসিশন যে এরপরে আমি দেশে না এসে বাইরে আমেরিকা চলে গেলাম কানাডা থেকে পিএইচডি শেষ করার পরে। তো বাংলাদেশের রাজনৈতিক সিচুয়েশন ওই সময়ে আমার ডিসিশন মেকিং একটা বিশাল ভূমিকা পালন করেছে। আচ্ছা, যে জুলাই আন্দোলনের ব্যাপারটা বিদেশি মিডিয়াতে আপনি খবর রেখেছেন কিনা? আপনি যে দেশে ছিলেন সেখানে এই বিষয়ে প্রচারণার ব্যাপারটা একেবারে শেষের দিকে 5 তারিখের আগের যে সময়টা, এই সময়টা আমি পার্সোনালি এত বেশি অকুপাইড ছিলাম আমাদের কথাবার্তা, আলাপ আলোচনা, স্ট্র্যাটেজি মেকিং, কন্টিনিউয়াসলি কম্পিউটারের সামনে, আমার বিদেশি পত্রিকা দেখার সুযোগ হয় নাই আসলে। এখন যে প্রোপাগান্ডা বলি বা প্রচার অপপ্রচার বলি না কেন, আমি নাম বলতে চাই যে আওয়ামী লীগের যে পেজ বা সজীব ওয়াজেদ জয়ের যে পেজ, সেখানে আমরা দেখছি যে নিজের মতো করে মন মতো করে এগুলোকে ইগনোর করা ভালো। আমার বোধ হয় যে এই দেশের সংখ্যাগরিষ্ঠ তরুণ প্রজন্ম এবং যারা এই জুলাই বিপ্লবের সাথে ছিল, যারা এই ফ্যাসিবাদের নিষ্পেষণের মধ্যে এর আগে জীবনযাপন করেছে, তারা সবাই মুক্তির স্বাদ হচ্ছে আপনার উপভোগ করতেছে। খুব মার্জিনাল একটা গ্রুপ এটাকে ডিফারেন্ট ওয়েতে দেখার চেষ্টা করবে, দ্যাটস নট ভেরি ইনফ্লুয়েন্সিয়াল। আমাদের যেটা প্রয়োজন সেটি হলো যে যারা এই বিপ্লবের পার্ট ছিল, রাজনৈতিক দল এবং তরুণ প্রজন্ম, তাদের মধ্যে ঐক্য, বিএনপি, জামাত, আপনার ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, যারা সরকারে আছে, যারা এটাকে নেতৃত্ব দিচ্ছে, যে তরুণ প্রজন্ম, সাধারণ মানুষ যারা রাস্তায় নেমে আসছিল, তাদের মধ্যে আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে প্রায়োরিটি বেসিসে একটা জাতীয় ঐক্য। এই ঐক্যের জায়গায় যদি আমরা ঠিক থাকি তাহলে আপনার প্রচার প্রপাগান্ডা ছোটোখাটো কিছু জিনিস এগুলো থাকবে না। আমরা দেখছি যে আপনি দেখেন যখন এই সরকার আসলো প্রথমে বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন হইতেছে, তাই না, এরকম একটা প্রপাগান্ডা। তো এই প্রপাগান্ডা তো টিকে নাই, তাই না, এই প্রপাগান্ডা সামনের দিনেও টিকবে না। কিন্তু আমরা যদি জাতীয় ঐক্য রাখতে না পারি তাহলে আপনি দেখবেন এই প্রপাগান্ডা আবার বড় আকারে গিয়ে একটা ভূমিকা পালন করবে। তা আমার বোধ হয় যে অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা হচ্ছে আপনার ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তি, তাদের নিজেদের ছোটোখাটো যেই ডিফারেন্স অফ অপিনিয়ন আছে সেটিকে ওভারকাম করে তারা যেন হচ্ছে একটা বড় এজেন্ডায় দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ থাকেন, সেটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আচ্ছা, এখন ভারত আসলে কি চাইবে বা কি করবে, বা ভারত মুক্ত বা থাকতে হলে আমাদের কি সতর্ক? একটা হলো ভারত কি চাইবে আর একটা হলো ভারতের কি করা উচিত। ভারত যেটা চাইবে সেটা হলো যে হাসিনা আবার ফিরে আসলে তার ভালো হয়, অথবা হাসিনার মতো যদি আরেকজনকে বসানো যায়, এটা হচ্ছে ভারত কি চাইবে। কিন্তু এটা তো বাংলাদেশে ডুয়েবল না। ভারতের যেটা চাওয়া উচিত সেটা হলো ভারতেরও এই রিফ্লেকশন করা উচিত যে এই দেশের জনগণের সাথে একটা সম্মানজনক বন্ধুত্বের পরিবর্তে একটা স্পেসিফিক রাজনৈতিক দলকে ফ্যাসিস্ট হয়ে ওঠায় যদি তারা সহায়তা করে, সেটার মধ্য দিয়া তাদের যেই টার্গেট সেটা অর্জন হবে না, বরং এই প্রক্রিয়াটাই ভুল। তাদের উচিত সৎ প্রতিবেশী হিসাবে আমাদের সাথে, জনগণের সাথে একটা কালেকটিভ রিলেশনশিপে যাওয়া। আমরা ভারত বিরোধী না, আমরা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী। যে ভারত যদি তার আধিপত্যবাদী মানসিকতা পরিবর্তন করে তাহলে ভারতের জনগণ এবং সরকারের সাথে আমাদের বন্ধুত্ব হইতে পারে। একটা হচ্ছে যে একটা সময় আপনি মানে বিদেশি সংস্কৃতি নিয়ে কথা বলতেন, আর কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে আপনি মানে আওয়ামী লীগকে কয়েকটা নির্বাচন থেকে দূরে থাকতে বলেছেন। দুইটা বিষয়ের ব্যাখ্যা। আচ্ছা, প্রথম হলো আমি পাশ্চাত্য সংস্কৃতির সমালোচনা করেছি ইসলামের জায়গা থেকে, যে ইসলামের একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে, তার একটা মোরাল এবং এথিক্যাল ভ্যালুজ আছে, এবং তার একটা ওয়ার্ল্ড ভিউ আছে, যেটা ওয়েস্টার্ন লিবারাল যে আন্ডারস্ট্যান্ডিং তার সাথে অনেক জায়গায় কনফ্লিক্ট করে। তো একজন মুসলিম তার মাইন্ডকে কলোনিয়ালাইজড হইতে দেওয়া উচিত না, যে আমি ওয়েস্টের যেহেতু ডোমিনেশন আছে সায়েন্স, টেকনোলজি, ইকোনমি, অন্যান্য জায়গায়, আমি যদি কশাস না থাকি তাহলে আমি ওয়েস্টের সব কিছু গ্রহণ করব।
কিন্তু ইসলামের সাথে যেখানে সাংঘর্ষিক, আমি সেখানে ওয়েস্টের লিবারাল আইডিয়া নিতে পারি না। এই জায়গা থেকে আমি পাশ্চাত্যের সংস্কৃতির সমালোচনা করেছি। এখন আপনার মাইন্ড, আপনি প্রাচ্যে থাকলেও কলোনাইজড হইতে পারে, পাশ্চাত্যে থাকলেও কলোনাইজড হইতে পারে। আবার আপনার মাইন্ড প্রাচ্যে থাকলেও কলোনাইজড নাও হইতে পারে, পাশ্চাত্যে থাকলেও কলোনাইজড না হইতে পারে। তো এটার সাথে প্রাচ্য বা পাশ্চাত্যে বসবাস করার কোনো সম্পর্ক নেই। পাশ্চাত্যে তো লিবারাল ডেমোক্রেসি আছে, এই ডেমোক্রেসির কিছু পজিটিভ দিকও আছে, যে কারণে আমরা পাশ্চাত্যে কমফোর্টেবলি বসবাস করি। বাট দ্যাট ডাজ নট মিন যে আমরা ইসলামের এথিক্সের জায়গায় বা মোরাল ভিউর জায়গায় আমরা ওয়েস্টার্ন মোরাল ভিউ আমরা নেই। তো এই জায়গা থেকে আমার বোধ হয় যে আমার পাশ্চাত্যে থাকা এবং পাশ্চাত্যের সংস্কৃতির ক্রিটিক্যাল সমালোচনা করা, এই দুইটা একটা আরেকটার সাথে কনফ্লিক্ট করে না। দ্বিতীয় যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি খুব স্পষ্টভাবে বলেছি যে আওয়ামী লীগ 3টা নির্বাচন চুরি করেছে, তাকে 3টা নির্বাচন থেকে বিরত রাখা উচিত, তাই না? ধরেন যে আওয়ামী লীগ তারা বলতে পারে এটা যে আমি তো একটা গণতান্ত্রিক দল, আমাকে গণতান্ত্রিক রাজনীতিতে আপনি কেন বাদ দিবেন? কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি তো গণতন্ত্রে থাকেন না রে ভাই, তাই না? 72-এ শেখ মুজিবুর রহমান আসলেন, উনি এসে যে সরকার গঠন করলেন, 75 উনি বাকশালে গেলেন, তাহলে আপনি তো গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রে গেলেন। আর শেখ হাসিনা তো একই কাজ করলেন, উনি 2008-এ তো গণতান্ত্রিক নির্বাচনের মধ্যে দিয়ে আসলেন। এই নির্বাচন অনেকে বলে ফেয়ার হয় নাই, ম্যানিপুলেট হয়েছে, দ্যাটস এ সাইড, কিন্তু নির্বাচনটা তো গণতান্ত্রিক নির্বাচন ছিল, তাই না? কিন্তু সেই নির্বাচনের মধ্যে দিয়ে আসছে আপনি কী করলেন? আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়ে দিলেন, বাদ দিয়ে একটা একনায়কতন্ত্রের সরকারে গেলেন। তো এখন আমি যদি মনে করি যে আমি আপনাকে গণতন্ত্রের স্পেস দিলে আপনি আবার একই কাজ করবেন, তাহলে আমি কীভাবে আপনাকে গণতন্ত্রের স্পেস দিব? তাহলে জাতির সামনে আপনাকে এই আস্থা অর্জন করতে হবে যে আপনি আসলে ক্ষমতায় এসে আবার একই কাজ করবেন না। এই আস্থা অর্জনের যে রিকনসিলিয়েশন প্রসেস, সেই প্রসেসের জন্য একটা ইন্টারিম টাইমের জন্য আওয়ামী লীগকে আমাদের নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখতে হবে। প্রথম পয়েন্ট হলো, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির বিপক্ষে। এটা হচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতির যে কালচার এখন পর্যন্ত, আমি শুধু শিবিরকে মিন করতেছি না, তো শিবির একলা ভালো হলে তো হবে না, বাকি সকল ছাত্র সংগঠনকে একইভাবে ভালো হইতে হবে। তো কালেকটিভলি বাংলাদেশের ছাত্র রাজনীতির যে স্ট্যান্ডার্ড এবং প্রক্রিয়া, এটা ভালো না। আমরা অতীতে এটা দেখছি, বিশ্ববিদ্যালয়ে আপনার সিট পলিটিক্স করা, গেস্ট রুম কালচার ইত্যাদি ইত্যাদি মিলিয়ে। তা আমার বোধ হয় যে ছাত্র রাজনীতি যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না থাকে তাহলে এটা ভালো। এটার ব্যাপারে যদি কনসেনসাস তৈরি হয়, তাহলে আমি বলবো ছাত্র শিবিরও এটা অ্যাগ্রি করা উচিত যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না। এটা হচ্ছে প্রথম অপশন। যদি আমরা এই অপশনে যাইতে নাও পারি, যদি ছাত্র রাজনীতি থাকেও, তাহলে সেই ছাত্র রাজনীতির যোগ্যতা, সেই রাজনীতির যে কোয়ালিটি, সেই কোয়ালিটির মডিফিকেশন হওয়া উচিত। যেই আপনার ক্ষমতার রাজনীতি, ক্ষমতা চর্চার রাজনীতি, এই ক্ষমতা চর্চার রাজনীতি থাকা উচিত না। বরং ছাত্র রাজনীতি কনস্ট্রাকটিভ থাকবে, ছাত্ররা পড়াশোনা করবে, ছাত্ররা তাদের বিভিন্ন যোগ্যতা বাড়ানোর চেষ্টা করবে, ছাত্ররা হচ্ছে ছাত্রের অধিকার নিয়ে কাজ করবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবে। তো এখন ছাত্র শিবিরের যারা দায়িত্ব এবং নেতৃত্বে আছেন, সাদেক ফরহাদ থেকে শুরু করে ছাত্র শিবিরের যে নেতৃত্ব, তাদের প্রতি আমার একই বক্তব্য থাকবে যে দলের চাইতে যেন সাধারণ ছাত্রদের যে অধিকার, সমগ্র ছাত্র সমাজের যে স্বার্থ, সেটি যেন অলওয়েজ প্রায়োরিটি পায়, তাই না? একটা নর্মাল কথা আছে, খুব সম্ভবত জিয়াউর রহমান, আমি এক্স্যাক্টলি শিওর না, যে ব্যক্তির চাইতে হচ্ছে আপনার দল বড়, দলের চাইতে হচ্ছে দেশ বড়। জিয়াউর রহমান সাহেব, এটা খুব অসাধারণ কথা। তো আমার খুব স্পষ্ট বক্তব্য হলো যে ছাত্র শিবিরের প্রায়োরিটি হওয়া উচিত আপনার ছাত্র সমাজের যেটা ইন্টারেস্ট, সেটা তার প্রায়োরিটি হওয়া উচিত, দলের স্বার্থের চাইতে। যেটা বললাম যে ফরহাদ এবং সাদিককে নিয়ে আপনার মূল্যায়ন, আমরা অনেক ছবি দেখছি আপনার সাথে। সাদিক এবং ফরহাদ অসাধারণ ছাত্র নেতৃত্ব, খুবই কোয়ালিফাইড। ব্যক্তিগতভাবে আমি তাদের সাথে অনেক বেশি কানেক্টেড। আমি এর আগেও যতবার দেশে আসছি, বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে গেছি, এবং জুলাই এবং অগাস্টের গণ অভ্যুত্থানে আমরা খুব ক্লোজলি একসাথে কাজ করেছি। আমি আশা করব যে বাংলাদেশের ছাত্র রাজনীতির একটা গুণগত পরিবর্তনে এবং আগামী দিনে বাংলাদেশের জাতীয় রাজনীতির গুণগত পরিবর্তনে তারা ভূমিকা রাখবে। দে আর কম্পিটেন্ট অ্যান্ড কোয়ালিফাইড। আমাদের জেনারেশনের চাইতে তারা আরও অনেক বেশি আগানো। তো আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক এবং তাদের যোগ্যতাকে আরও বাড়ায় দেখ।